প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধানের মানবিকতার জন্য প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্রের হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকারগুলো জাতিসংঘের অগ্রাধিকার বলে জানান অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের সার্বিক অর্জনের ব্যাপারে শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। এদিকে আবার দেশের পরিস্থিতি শান্ত করতেই আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশে পাঠাচ্ছে জাতিসংঘ। সেনাবাহিনীর হাতে গ্রেফতার ডক্টর ইউনূস। মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। দর্শকের সারা দেশে কি ঘটতে চলেছে, এক মুহূর্ত না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। কঠোর অবস্থানে মাঠে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী। ডক্টর ইউনূসকে অকার্যকর করে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেনাবাহিনীকে স্বাধীন দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন সেনাপ্রধান। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার পরে এবার দেখা গেল একদিনের ব্যবধানে ইউটার্ন নিলেন হাসনাত আবদুল্লাহ। আজকে সমাবেশ করলেন তারা জাতীয় জাদুঘরের সামনে। সেই সমাবেশে কত লোক হয়েছিল সেটা আপনারা ইতিমধ্যেই হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে। সেটা তাদের জন্য একটা বড় হতাশাজনক ব্যাপার। হঠাৎ করে আমরা দেখলাম যে আসিফ সারজাস এবং হাসনাত, সারজাস না সার্জিস, দুইজনই একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে। হঠাৎ করে 10-11 দিন পরে ক্যান্টনমেন্টে থেকে এসে কি নেগোসিয়েশন হলো, কেন গেল, কারে জিজ্ঞেস করে গেল, আইসা আমরা যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল এটা কিন্তু হজম করা তো সোজা না। মনে একটা শিরোনাম দেখলাম, সার্জিস আলমকে নিয়ে শিরোনাম হয়েছে সমকাল পত্রিকায়। অথচ দেখছি তার পাশে রুহুল কবির রিজভির মতন একজন প্রবীণ রাজনীতিবিদ বসে আছেন, তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অথচ সেদিনের সার্জিস আলম এখন তারা এত বেশি গুরুত্বপূর্ণ, তাদের কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে পত্রিকাগুলো তাদের বক্তব্যকে কোট করে রিপোর্ট করছে। তবে এটা প্রাসঙ্গিক, সার্জিস আলম যে কথাটি বলেছে যে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা, এই কথাগুলো ওই যে সেনাবাহিনী নিয়ে বারবার খবরে নিয়ে আসা হচ্ছে, এটা কি কোনো ভালো? অনতিবিলম্বে চুপ্পু সাহেবকে সরাই দিতে হবে এবং যে আপনার যে এই কি বলছে যারা চুপ্পুকে রেখে দিয়েছিলেন তাদের মন্তব্য আমরা জানতে চাই এখন। এবং আমি আবার বলছি, সবকিছু মনে হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে দেখে দেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। কঠোর অবস্থানে মাঠে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী। ডক্টর ইউনূসকে অকার্যকর করে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেনাবাহিনীকে স্বাধীন দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন সেনাপ্রধান। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশের মাঠের রাজনীতি এবং সমন্বয়কদের নিষিদ্ধ করেছেন সেনাপ্রধান। গত 7 মাসে দ্বিতীয় গণ অভ্যুত্থানের নামে ছাত্ররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রতিটি জনগণ অতিষ্ঠ হয়েছে ছাত্রদের এমন কর্মকাণ্ডে। এদিকে গতকাল সন্ধ্যার পর থেকে রাজপথে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ।
সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার পরে এবার দেখা গেল একদিনের ব্যবধানে ইউটার্ন নিলেন হাসনাত আব্দুল্লাহ। আজকে সমাবেশ করলেন তারা জাতীয় জাদুঘরের সামনে। সেই সমাবেশে কত লোক হয়েছিল সেটা আপনারা ইতিমধ্যেই হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে। সেটা তাদের জন্য একটা বড় হতাশাজনক ব্যাপার। এবং সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলামকে দেখা যায়নি। বলা হচ্ছে যে ঢাকা মহানগরের সমাবেশ, এটা ঢাকা মহানগরে সমাবেশ করতে যদি জাদুঘরের সামনে জায়গা ঠিক করতে হয় সেই ব্যাপারে কথা বলবো। সেই আলোচনা তো রয়েছে। হাসনাত আব্দুল্লাহর ইউটার্ন, এই ব্যাপারে একটা মজার ব্যাপার রয়েছে। বিএনপি এবার সরাসরি সরকারের বিরুদ্ধে একটা প্রেস রিলিজ দিল, সংবাদ সম্মেলন করলো। সংবাদ সম্মেলনে সরকারের যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ার এক প্রকার বিরুদ্ধাচরণ করলো এবং সংস্কার প্রক্রিয়া পুরোটাই যে গলদ সেটা পরিষ্কারভাবে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে এই সরকারের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের, তিনি চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার অনুষ্ঠানে সমালোচনা করলেন সমন্বয়কদের, উপদেষ্টাদের। সব মিলিয়ে আলোচনা করব এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম হাসনাত আব্দুল্লাহর ইউটার্নের কথা। সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়াটা যখন প্রচণ্ড সমালোচিত হচ্ছিল, চতুর্দিকে সমালোচনার ঢেউ বইতে শুরু করেছে এবং তার স্ট্যাটাসের পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা ভিডিও বার্তা, ধারণা করা হচ্ছে তারা নিজেরা অ্যারেঞ্জ করে সেই ভিডিও রেকর্ডিংটা করে টেলিভিশন চ্যানেলে সাপ্লাই দেওয়া হয়েছে প্রচারের জন্য। কারণ একাধিক টেলিভিশনে সেই ভিডিওটা দেখা গেছে। সেখানে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করা হয়েছে সেটা দেখেই মনে হয়েছে যে এই জাতীয় নাগরিক পার্টি এবং সরকারের যে ছাত্র উপদেষ্টা দুজন রয়েছেন তারা সম্মিলিতভাবেই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে, যেটা গোটা সেনাবাহিনীকে আঘাত করেছে। গোটা সেনাবাহিনীকে আক্রান্ত করার মধ্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে হতে যখন শুরু করেছে, সেনাবাহিনীর টহল বেড়েছে রাজধানী ঢাকায়। বাইতুল মোকাররম থেকে বড় ধরনের একটা শোডাউন করার চেষ্টা ছিল, সেই চেষ্টা গতকালকে সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। ঠিক পরদিনই আজকে এসে হাসনাত আব্দুল্লাহর সুর উল্টা শোনা গেল। সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান করা এই হাসনাত আব্দুল্লাহ এবার বললেন, সেনাবাহিনীর উপরে আমাদের শতভাগ আস্থা রয়েছে। সেনাবাহিনীর উপরে যদি আপনার আস্থাই থাকবে তাহলে সেনাবাহিনীকে কলঙ্কিত করে এই ধরনের স্ট্যাটাস আপনি দিলেন কেন? এই স্ট্যাটাস দেওয়ার পরে কি এমন কিছু ঘটেছে যে আপনি এই কথাটা বলতে ইউটার্ন নিতে বাধ্য হলেন? সেই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে গেছে। সেই প্রশ্ন যখন উঠেছে তখন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের, তিনি এই ছাত্র সংগঠন, ছাত্রদের যে পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং উপদেষ্টা, ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছেন। বলেছেন যে সরকারি থেকে এই ছাত্র উপদেষ্টারা যেভাবে এই নতুন দলকে সহায়তা করছে, নানা কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে আনঅফিসিয়ালি, এবং এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার যে সরকার তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, সরকার তাদের হয়ে কাজ করছে। এতে সরকারের নিরপেক্ষতা আর নাই, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি এটাও বলেছেন যে সরকার যেটা বলছে, ছাত্ররা যেটা বলছে, সরকার যেটা বলছে সেগুলো মিলে যাচ্ছে। আবার এটাও বলছেন যে ছাত্ররা যা চাইবে সরকার তাই করবে, এটা তো কখনো হতে পারে না। সব মিলিয়ে ছাত্র সমন্বয়ক এবং সরকারের ছাত্র উপদেষ্টাদের প্রচণ্ড সমালোচনা করলেন এই সাংবাদিক জুলকার নাইন শায়ের। তিনি চ্যানেলের তৃতীয় মাত্রার অনুষ্ঠানে জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎকারে এই কথা বলেছেন, তাকে প্রচণ্ড সমালোচনা করতে শোনা গেল। এই ঘটনাগুলো যখন হচ্ছে তখন আজকে বিএনপি একটা সংবাদ সম্মেলন করেছে। বিএনপি সংবাদ সম্মেলনে সরকারের যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ার এক প্রকার পুরোপুরি বিরুদ্ধাচরণ করেছে। তারা লিখিত বক্তব্যে সরকারের সমালোচনার পাশাপাশি বলেছে কালকে বিএনপির সঙ্গে সরকারের বৈঠক, সেখানে সরকারকে এগুলো আনুষ্ঠানিকভাবে বলা হবে। অর্থাৎ সরকারের যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে বিএনপি একমত নয়। তার মানে সরকারের সংস্কার উদ্যোগ পুরোটাই ভেস্তে গেল। এই সংস্কার উদ্যোগ আর বাস্তবায়ন সম্ভব নয়, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কারণ বিএনপি না চাইলে বিএনপির বাইরে গিয়ে সরকার কোনো কিছু করবে সেরকম রাজনৈতিক ক্ষমতা এই সরকার অর্জন করতে পারবে না বলেই অনেকে মনে করেন। বিএনপি মহাসচিব বললেন, সদ্য যিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন, একেবারে লিখিত বক্তব্যে তিনি বললেন যে নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে রাজনৈতিক দল গঠন করেছেন এবং উপদেষ্টা থাকাকালীন এই দল গঠনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন। এটা কখনোই গ্রহণযোগ্য নয়, এটা অগ্রহণযোগ্য, এমনভাবেই তিনি বলার চেষ্টা করেছেন। বলেছেন সরকারের প্রস্তাব এবং সরকারের বিভিন্ন প্রস্তাব এবং স্পেসিফিক একটি দলের কথাবার্তায় অনেক মিল রয়েছে। তারা সরকার যা বলছে, স্পেসিফিক একটি দল সেই
কথাগুলোই বলছে। স্পেসিফিক একটা দল যে কথা বলছে, সরকারের প্রক্রিয়াগুলো যেন তেমনই। এটা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে, এটা কখনো গ্রহণযোগ্য নয়, এটা হতে পারে না। অর্থাৎ তিনি জাতীয় নাগরিক পার্টির কথা বলেছেন, আকারে ইঙ্গিতে জামাতের কথাও হয়তো বলার চেষ্টা করেছেন। জাতীয় নাগরিক পার্টির এই নাহিদ, সার্জিস, হাসনাতরা যা বলছে সরকারের প্রক্রিয়ার মধ্যে সেগুলোই দেখা যাচ্ছে। যে সুরে ছাত্র রাজনীতিকরা কথা বলছেন, সরকারের উদ্যোগগুলো সেরকমই মনে হচ্ছে। দুই ক্ষেত্রে প্রচন্ড মিল দেখা যাচ্ছে, সেটাকেই প্রশ্নবিদ্ধ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন এবং এটাকে সন্দেহজনক বলেছেন, এই যে মিল, এই ছাত্রদের কথা এবং সরকারের উদ্যোগ, এই যে মিল, এটাকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, এই কথাও বলেছেন। তিনি বলেছেন সংবিধান সংস্কার এমনভাবে সরকার করতে চায় যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনির্বাচিত লোকজন যেন কাজ করতে পারে স্বাচ্ছন্দ্যে, সেই ব্যবস্থা এই সরকার করতে চায়, যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। অর্থাৎ নির্বাচিত লোকজনের যে সব ক্ষেত্রে কাজ করার কথা, সেই সব জায়গায় প্রশাসক নিয়োগ দিয়ে যেন কাজ করা যায়, সংবিধান সেইভাবে এই সরকার সংস্কার করতে চাই, সেটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেটা কখনোই বিএনপি মেনে নেবে না। তিনি বলেছেন যে আগামীকালকের বৈঠকে এই ব্যাপারগুলো পরিষ্কার করা হবে। এটাও বলেছেন যে সংবিধান সংস্কারের নামে যে হাস্যকর প্রক্রিয়া চলছে, মানে সংস্কার কমিশনের নামে যে হাস্যকর প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে হ্যাঁ এবং না এই দুটো অপশন দেয়া হয়েছে। এই দুটো অপশনে বলা হয়েছে যে টিক মার্ক দেন, মানে আমাদেরকে টিক মার্কের পরীক্ষার্থী বানিয়ে দেওয়া হয়েছে। সরকার একটা কথা বলছে যে গণপরিষদের এই ব্যাপারটি গণপরিষদের মাধ্যমে হোক, আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে। আমার যে সেখানে মতামত থাকতে পারে, কারণ আমি গণপরিষদ নির্বাচন চাই কিনা, গণপরিষদই চাই কিনা, সেই ব্যাপারে যে আমার মতামত থাকতে পারে, সেই মতামত দেওয়ার আমার কোনো জায়গা নেই। দেখেন, রমজানের আর শেষ কয়েকদিন আছে, খুব বেশি আমল এবার করতে পারি নাই, সওয়াবেরও ঘাটতি আছে। দয়া করে দুই একটা গালিটালি দিয়া আমার কিছু গুনাহ যদি নিতে চান, কিছু সওয়াব এই কন্টেন্টের মাধ্যমে আদায় করতে পারি, খারাপ কি, তাই না? জাতি আমরা বড় ভালো, ধরেন এমনি দান সদাকা করি না, সওয়াব মাশাআল্লাহ কিছু আজকে ইনশাআল্লাহ কামাবো। কারণ আমার আলোচনা যখন আপনার মতের বিরুদ্ধে যাবে, আপনি তো গালি দিবেনই, ইনবক্সে মেসেজ দিবেন। এই জাতি আপনি সুযোগ পেলে মব তৈরি করে ফেলান, আমার কল্লা, মানুষের কল্লা বিভিন্ন সময় ফেলানোর মতন অদ্ভুত মেন্টালিটি আপনার ভিতরে কাজ করে। একটাই কারণ, আপনার মতের বিরুদ্ধে কেউ কথা বললে তারে গাইরা ফেলতে হবে, রাইট? আর মিনিমাম লেভেলে চেটু মেটু যারা আছি আমরা, যাদের কোনো ক্ষমতা নাই, একটা গালি দেওয়ার ক্ষমতা আছে, দিয়ে যান, সব টপ কিছু কামায়। যাই হোক, আলোচনার বিষয়টা অন্য জায়গায়। হঠাৎ করে আমরা দেখলাম যে আসিফ সার্জাস এবং হাসনাত, সার্জাস না সার্জিস, দুইজনই একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে। হঠাৎ করে 10-11 দিন পরে ক্যান্টনমেন্টে থেকে এসে কি নেগোসিয়েশন হলো, কেন গেল, কারে জিজ্ঞেস করে গেল, আইসা আমরা যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল, এটা কিন্তু হজম করা এত সোজা না, মনে রাখেন। আবার রাত্রে ঠান্ডা মাথায় চিন্তা করছে, এটা নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা আছে। পক্ষের তারা কয় ক্যান্টনমেন্ট দখল করে ফেলা হোক। কিছু আজব বোকাচো আছে না এদেশে, আছে পাগল, এটি মানে নিজেও কইতে পারে না নিজে কি, এই কারণে দেশের উন্নতি নাই। তো যাই হোক, এরকম নানান বক্তব্যের পরে দিনভর সেনাবাহিনী থেকে কোন রকম বক্তব্য আসেনি। হঠাৎ করে আমরা দেখলাম যে একদিন আগের বক্তব্য আর একদিন পরের বক্তব্যে কিছুটা পার্থক্য। যেমন হাসনাত যখন বলছিলেন তাকে ক্যান্টনমেন্ট থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, তিনি কারো নাম মেনশন করেন নাই। আপনার বুঝতে হবে তিনি সেনাপ্রধানের কথা বলে নাই। আসিফ, উপদেষ্টা আসিফ বলছে আরেকটা প্রেক্ষাপটে যে 5ই আগস্টের ইস্যুতে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছে। বাট হাসনাত সেনাবাহিনী নিয়ে বক্তব্য দিচ্ছে যে ক্যান্টনমেন্ট, এখানে কোন কর্তা ব্যক্তিদের নাম সে মেনশন করে নাই। লাগছে পেস, তো এটা নিয়ে নিশ্চয়ই তলে তলে সেটেল হচ্ছে, অথবা বিষয়গুলা যে বইলা ফেলছে এগুলার আবার সামাল দেওয়ার জন্য হয়তোবা কোনো ফোন টোন বিভিন্ন জায়গা থেকে আসলেও আসতে পারে। এত যে ভয় পায় না বিষয়টা কিন্তু তা না, ভয় পায়। ডিবি হারুনের সামনে যখন স্টেটমেন্ট দিল গণমাধ্যমে, তাদের পরিবারও, আমরা দেখলাম তখন ভয় পায়। তখন দেখলাম যে এরা আন্দোলন প্রত্যাহার করে ফেলছিল, খেয়াল নাই, ভাতের হোটেলে নির্যাতন হয়েছে, ভয় তো পাইছে। পরিবারও দেখলাম হাইসা ঘিসা ভাতটাত খেয়ে গেছিল হারুনের সাথে। আমরা বুঝতে পারছিলাম যে ডিবি হারুন বন্দুকের নল হয়তো তাক করে রাখছে, তারা তো এখন বলে যে গুলি খাইতে পারবে, তখন কেন খাইলো না? তার মানে সবাই ভয় পায়। এরকম হইতে পারে কোনো ফোন টোন নানান ভাবে, অথবা এই যে বক্তব্যটা দিছে কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, সাক্ষীকে, প্রমাণকে। হাসনাত একজন বলল তিনি তো ভাই পীর আউলিয়া না,
তিনি সাবেক ছাত্রলীগ কর্মী। আর ছাত্রলীগের কোন নেতা কর্মীর উপরে এদেশের মানুষ ভরসা রাখে না। সে যতই ভুল পাল্টাক বা রূপ পাল্টাক, নতুন ভাবে তাকে নেতৃত্ব দিতে পারে মানুষ, তার কথায় শতভাগ আমল করবে। আমার মনে হয় না যে এতটা পাগল এই জাতি। আমরা বুঝতে পারতেছিলাম ডালমে কুচ কালা হে হইতে পারে, সাদা হে, পিঙ্কও হইতে পারে, হে। এরপরই হঠাৎ করে আমরা দেখলাম সার্জিস বলছে সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। ভাই মানে কি আপনাদের কথাবার্তা? সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই। আমরা সমকালের একটা প্রতিবেদন দেখছি, সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস বলছেন, একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কোন সেই পক্ষ ভাইয়া? আপনারাই তো বললেন যে সেনাবাহিনী এসে করে 2 দিনে পুরো মাঠ মোটা উড়াইলেন। ইভেন সার্জিস বলছেন সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য স্থিতিশীলতা প্রয়োজন। এরপরে আমরা দেখলাম যে হাসনাত আবার একই ভাষায় বলছে সেনাবাহিনীর সাথে আমাদের কোনো মানে দ্বিমত নেই, বিপরীতমুখী অবস্থান নেই। আবার সে আগের দিনে চিল্লে বললো ক্যান্টনমেন্টে ফিরে যান, ক্যান্টনমেন্টে আপনারা রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। ভাই সব তো তুমি বললা, মানে তুমি নিজে কখন কি বলো, কার প্রেসক্রিপশনে বলো, এটা তো এখন মানুষের মধ্যে প্রশ্ন। একদিন আগে এক কথা, একদিন পরে এক কথা, 10 দিন পরের খবর, একদিন পরে এসব। পিনাকি দানাকে জিজ্ঞেস করছিল যে হাসনাত তুমি আসলে কেন কথাগুলা, তোমার যখন জিজ্ঞেস করলো তুমি বললা না। ভাই আমার মাথা ঠিক নেই, আমি নিজে জানি না কখন কি করি, ধুমধাম করি। এত পাগল তো তুমি না বাবা। ভাইয়া তোমার দেখা তো মনে হয় না যে তুমি এত পাগল উড়াদুরা। নো নো নো, বাচ্চারা যারা তোমরা বয়সের তারা হয়তো তোমাদেরকে মানে বুঝতে পারে না, বাট আমরা যারা একটু সিনিয়র আছি, দেশে বিদেশে থাকি, 12 ঘাটের পানি খেয়েছি, আমরা কিন্তু একটু একটু চিনি। বিশেষ করে যারা এক্স ছাত্রলীগ নেতা কর্মী, ট্যালেন্টেড, মারাত্মক, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। এই টোটাল আন্দোলনের মাস্টারমাইন্ডে যারা আছেন, এমনকি এখনো মাঠটা যারা কাঁপাচ্ছেন, হাসনাত, সার্জিস, ছাত্রলীগের যে প্রোডাকশন গুলো অরিজিনালি কিন্তু ট্যালেন্টেড, মেধাবী, মাঝে মাঝে অনেক পোলাপাইন আছে অন্যের বিরুদ্ধে কথাও বলে, তারা এটা করছে। আওয়ামী লীগ যা করছে সর্বশেষ পর্যায়ে এগুলা মেনে নেওয়ার মতন কারোর সুযোগ নেই। ক্ষমতাকে টিকানোর জন্য হোক, যেটাই হোক, প্রত্যেকটা বিষয়কে তারা আন্ডার এস্টিমেট করছে। দ্যাটস ওয়াই সরকারের পতন হয়েছে। ইভেন রাইট নাও এখন অনুশোচনা নাই, এটা থাকা উচিত ছিল। এখনো ধমক টমক চলতেছে, বাট এগুলা পরিস্থিতি বিগড়াচ্ছে। এখনো যে একদিন পরে একদিন আগে দুইজনের 2 রকম বক্তব্য, জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়তো ভাই, যে আসলে পিছনে কি, মানে কি নেগোসিয়েশন ক্যান্টনমেন্টে তুমি করতে গেছো, তোমার কে দায়িত্ব দিছে, তুমি কি সরকার? এই জন্য মানুষ কিংস পার্টি বলে। বিএনপির কারো ডাকছে, বিএনপি তো বলছে তাদেরকে ডাকে নাই, অন্যরা স্বীকার করে নাই। নানান প্রশ্ন আছে। কি বলা হয় যে পিনাকিদাও এই প্রশ্ন করছে, সাংবাদিক ইলিয়াসও করছে, যে আসলে অন্য কোথাও কি কোনো কাহিনী? এদের প্রতি শতভাগ আস্থা, সাপোর্ট অনেকে দিচ্ছে, আস্থার জায়গাটা আসলে কারোর আছে কিনা আবু সাইদের ভাইয়েরই নাই। আমরা আস্থা রাখতে চাই, এরা উন্নতি করবে অনেক। ভালো থাকুন। আজকে একটা শিরোনাম দেখলাম, সার্জিস আলমকে নিয়ে শিরোনাম হয়েছে সমকাল পত্রিকায়, অথচ দেখছি তার পাশে রুহুল কবির রিজভির মতন একজন প্রবীণ রাজনীতিবিদ বসে আছেন। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অথচ সেদিনের সার্জিস আলম, এখন তারা এত বেশি গুরুত্বপূর্ণ, তাদের কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে পত্রিকাগুলো তাদের বক্তব্যকে কোট করে রিপোর্ট করছে। তবে এটা প্রাসঙ্গিক, সার্জিস আলম যে কথাটি বলেছে যে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা, এই কথাগুলো ওই যে সেনাবাহিনী নিয়ে বারবার খবরে নিয়ে আসা হচ্ছে, এটা কি কোনো ভালো? এটা আওয়ামী লীগ সেনাবাহিনীকে নিয়ে খেলেছে, আওয়ামী লীগ সেনাবাহিনীর শক্তিকে ব্যবহার করেছে, বিশেষ করে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা সেটা হচ্ছে তাদেরকে নিয়ে খেলাধুলা করেছে, ব্যবহার করেছে। ডিজিএফআই মানে একটা আতঙ্ক ছিল, সেই ডিজিএফআই কে নিয়ে নানা খেলাধুলা করেছে, তাদের মিডিয়া উইংকে দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ, পলিটিক্যাল উইংকে দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ, এই সমস্তগুলো করেছে। সেই ডিজিএফআই এর যুগ শেষ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ডিজিএফআই না, পুরো সেনাবাহিনীকে নিয়ে কথা বলছে সার্জিস আলম, কথা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি, কথা বলছে হাসনাত আব্দুল্লাহ। একটা মানে রীতিমতো পোস্ট প্রকাশ করেছে। 11 তারিখে নাকি মিটিং হয়েছে, সেখানে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল, আসন ভাগাভাগি, তারপরে রিবিল্ড আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া। সেখানে শুধু সেনাবাহিনী না, বলছে যে কিছু রাজনৈতিক দলের সঙ্গেও সমঝোতা হয়েছে,
কিন্তু তারা সমঝোতা মানতে রাজি না, তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ। তো এখন সভা সমাবেশগুলোতে সেনাবাহিনীর প্রসঙ্গটা নিয়ে আসছে এবং ওই প্রসঙ্গটা নিয়ে যেহেতু এখন তাদের নেতারা তুলেছেন, আজকে দেখলাম যে শিষ্টাচার বহির্ভূত বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যে হাসনাত আব্দুল্লাহ এইভাবে ফেসবুকে বিষয়টা প্রকাশ করাটা এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলছে। সার্জিস আলম বলছেন যে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, যদি দ্বন্দ্ব নাই থাকে তাহলে সেনাবাহিনীকে কোর্ট করে, যেখানে তাদের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই সেখানে তাদেরকে কোর্ট করে কেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলছেন সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে কি কোনো বিষয় না ছাড়া, বিষয় ছাড়া কি হঠাৎ করে মিডিয়া এই বিষয়টা সামনে নিয়ে আসলো? তা তো না, এটা তো একদম খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট, মিডিয়া এটা লুফে নেবে। আর এই বক্তব্যের কারণে আজকে দেখেন সমকালেও এই বক্তব্যটাকে মুখ্য করেই রিপোর্টটা হয়েছে, সেখানে রুহুল কবির রিজভী থাকার পরেও রুহুল কবির রিজভীর বক্তব্য কোট করা হয়নি। কোট করা হলো কেন? যেহেতু সেনাবাহিনীকে নিয়ে এনসিপি নানা বক্তব্য দিচ্ছে, সেই প্রেক্ষিতেই আজকে এই শিরোনামটা করা হয়েছে। তো এখন যে তিনি যে বলছেন যে সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে গেছে, সেনাবাহিনীর সঙ্গে এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বের সূত্রপাতটা কারা করলো, কে করছে? সেই সূত্রপাতটা তো এনসিপির ভিতর থেকে করা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ বিষয়টি এনেছে। এটা তো কোনো মিডিয়া কোনো এক্সক্লুসিভ কোনো রিপোর্ট করেনি যে সেখানে এনসিপির সাথে বৈঠক হয়েছিল সেনা কর্মকর্তাদের, সেখানে সেনা কর্মকর্তারা যে প্রস্তাব দিয়েছে তার সাথে একমত হয়নি, এটা তো কোনো পত্রিকা রিপোর্ট ছিল না, বরং তারাই এটি সামনে এনেছে যে দুজন নেতা সাথে কথা হয়েছে, সেখানে তারা একমত হননি, এই কারণে তারা এটি প্রকাশ করেছে এবং 11 তারিখের ঘটনা 20 তারিখে এসে প্রকাশ কেন করা হলো তা নিয়েও তোলপাড় চলছে। তো সুতরাং সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, এইটা আমার মনে হয় যে এটা বলা খুবই অপ্রাসঙ্গিক এবং এটা মিডিয়ার উপরে চাপানো, দোষ চাপানো সেটাও সঠিক নয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনতিবিলম্বে চুপ্পু সাহেবকে সরাই দিতে হবে এবং যে আপনার যে এই কি বলছে যারা চুপ্পুকে রেখে দিয়েছিলেন তাদের মন্তব্য আমরা জানতে চাই এখন। এবং আমি আবার বলছি, সবকিছু মনে হচ্ছে চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে দেখে দেওয়া, রাষ্ট্রপতিকে চুপ্পু হিসাবে মানে চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে রেখে দেওয়া। দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক। এবং আমি বারবার বলছিলাম, আমাদের কথা তো তার কানে শুনে যায় না, এবং যারা বলছিলেন এখন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে এখন আমি তো বুঝতেছি না এই অবস্থায় জেনারেল ওয়াকার কিভাবে ছাত্র নেতা বা আপনার এদের সাথে মিলে কাজ করবেন। এই যে একটা দ্বন্দ্ব অবিশ্বাস তৈরি হয়েছে, এটাকে মিটিগেট তারা কিভাবে করবেন? আর জেনারেল ওয়াকারের উপরে তো এখন আমাদের ইউটিউবার যারা আছেন, বাকি যারা এতদিন আপনার জেনারেল ওয়াকারের চরিত্র অনুসরণ করেছেন বা 24 আওয়ার্স তারা অ্যাটাক করতেন, এখন এরা তো বেপরু হয়ে যাবেন। তাদের একটা পয়েন্ট আছে এখন, রাইট? কিন্তু এটা মূলত সম্পূর্ণ কিছুর জন্য দায়ী হচ্ছে কি জানেন? আপনার রাষ্ট্রপতি চুপ্পু। এই ভদ্রলোক এখানে বসে বসে এগুলো করে, আর কোনো কাজ নাই তো সারাদিন এগুলো করতো। আব্দুল হামিদ ছিল যে এই লোক সারাদিন খালি ওই অ্যাপয়েন্টমেন্ট দিত সুন্দর সুন্দর মহিলাদের দেখে, বুঝছেন? আর উনি যে বর্তমানে আছে উনি এই কাজগুলো করতেছে। সুতরাং এটা তো মিস্টেক হয়ে গেছে গোড়াতেই। এখন এটাকে মিটিগেট করবেন কিভাবে? এখনো সময় আছে যদি স্ট্রংলি দাঁড়াতে পারেন, এবং সরকারের কিছু মানুষ দরকার। আমি আবার বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি উইথ ডিউ রেসপেক্ট, আই থিঙ্ক উনি অন্য পজিশনে নিলে এই মতে ভালো হবে। দেখেন, দ্রব্যমূল্য আন্ডার কন্ট্রোল, রাইট? আন্ডার কন্ট্রোল। বিদ্যুতের পরিস্থিতিটা সহনীয়, নজিরবিহীন ঘটনা। এটা আমি I never even expected that right now what we see, but it's unbelievable. Someone must be somewhere working behind the scene and to maintain it must be there someone. So দেখেন, রাস্তাঘাটে শৃঙ্খলা আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে বাংলাদেশে ফেরাকে এসবের বিরুদ্ধে একটা শব্দ বলবে না কখনো। কিন্তু ওই যে বললাম, কোনো দিক দিয়ে পারে নাই তারা, কিন্তু ওই যে চুরি, ছাবানি, ডাকাতি এবং দর্শন ইচ্ছাকৃতভাবে এবং স্পন্সর্ড এগুলো তারা করে যাচ্ছে বাংলাদেশ। জেনারেল ওয়াকার এখন আর কিভাবে সেনাবাহিনীর প্রধান থাকতে পারেন বা থাকতে পারবেন কিনা, এটা এখন আলোচনার বিষয়। কেননা চুপ্পুকে রেখে দেওয়াটাই আজকের আমাদের এই সমস্যার মানে মূল সৃষ্টি। কারণ সাংবিধানিকভাবে সংবিধানের মালিক হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি, রাইট? এবং প্রধান বিচারপতি এবং জেনারেল ওয়াকার এই সংবিধানের অধীনে এবং রাষ্ট্রপতির অধীনে। কল্পনা করেন কতটা ভুল হয়েছে রাজনীতিতে প্রথম থেকেই, যে রাজনীতিবিদরা আপনার যুদ্ধ ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতিকে পরিবর্তন নিয়ে। সে রাজনীতিবিদরা এখন আপনারা খোদায় কি সমাধান দিবেন? এবং এখন আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা বিষয় এই চকের অন্তর্ভুক্ত। কেন আইন শৃঙ্খলার উন্নতি হয় না? কেন ডাকাতি শুরু হলো? কেন চুরি চামারি শুরু হলো? অর্থাৎ এই সরকারকে ব্যর্থ করে দিয়ে আগাম এবং অগ্রিম নির্বাচনটাকে আরো ত্বরান্বিত করা মূল উদ্দেশ্য এটাই, যেটা ভারতীয় প্রেসক্রিপশন, আওয়ামী লীগের প্রেসক্রিপশন। Now we know that how the plan is being executed by those people, ladies and gentlemen. So it's a bad news for Bangladesh and we are in trouble right now. So আপনারা কি মনে করেন? জানতে চাই আপনাদের কাছে, যে আপনি ধরেন একটা মনে রাখবেন যে শুধু রাষ্ট্রপতিকে তার পজিশনটা চেঞ্জ করলে, মানে ওনাকে যদি আমরা সরাতে পারতাম, আজকের এই অবস্থা আমরা দেখতে পারতাম না। কারণ অক্সিজেন, লাইফ লাইন এবং টোটাল যে
নির্ভরশীলতা, যার উপর ভিত্তি করে যে আমার চাকরি যাবে না, অন্তত আমার একজন মানুষ আছে, তারা কিন্তু আসলে এই জায়গাতে রয়ে গেছেন। এবং এটাই আজকে বাংলাদেশের মূল প্রবলেম, লেডিস এন্ড জেন্টলম্যান। এখানে আপনি কি বলছেন যে নতুন বাংলাদেশ, রাষ্ট্রপতি যেন ওয়াকার তার সবজি, এবং এই দুইজনকে একসাথে পরিবর্তন করা মানে করা যাবে যদি ওই ওয়ার্ডটা হয়, এবং তার করতে পারবেন কিনা আমরা এখন জানি না। প্রেসিডেন্ট শুড রিজাইন। আমি আবার বলছিলাম যে রাষ্ট্রপতির চুপ্পুটাই আজকের এই মূল সমস্যা, জেনারেল ওয়াকার নয়। জেনারেল ওয়াকার সম্পূর্ণরূপে দায়ী নয়, দায়ী হতেন রাষ্ট্রপতি, কারণ জেনারেল ওয়াকারকে দিয়েই রাষ্ট্রপতি তো করতে পারে না, জেনারেল ওয়াকার বা আর্মিকে দিয়েই এই কাজটা রাষ্ট্রপতি এক্সিকিউট করার চেষ্টা করেছে। এবং আমার এই কথাটা কতটা সত্য যে একজন আমাকে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগকে বিপদগ্রস্ত হয়, শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হচ্ছে না শেখ হাসিনার বিরুদ্ধে, ওয়াই? সরকার চায় নাই। টবি ক্যাডম্যান ব্যক্তিগতভাবে বলেছেন, পাবলিকলি উনি বলেছেন the government should move right now to the ICC and file case against those people, but সরকারের কোনো ধরনের, কারণ যারা করবেন ওই জায়গাতে সেনাবাহিনী প্রধানের আপত্তি আছে, রাষ্ট্রপতির আপত্তি আছে, এই জন্য এই কাজটা কখনই করা যায়নি এবং আর এটা করতেও পারবে না কেউ বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং এখন মূল যে জায়গাটা, আপনারা হয়তো সেনাবাহিনী ওয়াকারকে বলতেছেন, আই আন্ডারস্ট্যান্ড, বাট সবচেয়ে বড় জায়গায় যে একজন পাঁচটা মানুষ বসে আছে তার নাম হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু। এই লোক কোনো কাজ নেই, সারাদিন বসে থাকে আওয়ামী লীগকে পুনর্বাসন, শেখ হাসিনাকে দেখভাল করা, কারণ তার মতো নীতিহীন একজন দুর্নীতিগ্রস্ত একজন মানুষ রাষ্ট্রপতি রেখে দেওয়া হয়েছে। কাদের পরামর্শে রাখা হয়েছিল? আজকে যারা বলছিলেন সংবিধানের দোহাই দিয়েছিলেন, where are you right now? My mom expresses to remove Wakar and চুপ্পু since August 5th. Absolutely. আমি সরাসরি রাষ্ট্রপতি চুপ্পুকে বারবার বলছি সরান, এই জন্যই আমি বলি নাই যে রাষ্ট্রপতি চুপ্পু থাকলে উনি আওয়ামী লীগের মানে নিয়োগপ্রাপ্ত, নাও, কারণ আমি জানি দিস ইজ দেয়ার লাইফ লাইন, অক্সিজেন, মুড জায়গা, আশা ভরসা, বুস্টিং এর জায়গা। কতটা বিপজ্জনক খেলা খেলছেন তারা, এটা তার কল্পনা করতে পারে নাই। যদি ডক্টর ইউনূস না থাকতেন ক্ষমতায়, জাতিসংঘের সাথে তার সম্পর্ক না থাকতো, তাহলে সেনাবাহিনী ডিফারেন্ট ওয়েতে মুভ করতো, কারণ সেনাবাহিনী এখন মুভ করতো। এবং এটা আবার প্রমাণ হলো যে জাতিসংঘ এই যে 5th of August আগে বলেছিল আপনারা যদি গুলি চালান আমরা উইল টেক অ্যাকশন এগেইনস্ট ইউ। আজকে সবকিছুর একটা মানে জায়গাতে আসতেছে যে এই বিষয়ে। সুতরাং আমি এটাতে কত ভুল হয়েছে, এবং আমাদের রাজনীতিবিদরা চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি করা রাজনীতিবিদরা যে কতটা গেম খেলছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, সেটা এখন প্রমাণ হয়। এবং আমি একটু আগে বলছিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা আমার সাথে প্লিজ জয়েন উইথ মি রাইট নাও, গো টু এন্ড লুক ফর মিস ব্রুস, যিনি স্টেট ডিপার্টমেন্টের স্পোকসপারসন, তাকে আমরা সালাম করতে পারি কিনা এটা খুঁজে বের করেন। কল্পনা করেন তুলসী গাবার্ডের মন্তব্যের পরে যদি মিস ব্রুস যদি খালি বলতেন বাংলাদেশে উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ, ক্যান ইউ ইমাজিন কি হতে পারতো আওয়ামী লীগের, কি করতে পারতো তারা ভারতীয় মিডিয়া এবং আজকের আওয়ামী লীগরা দেশটাকে কিভাবে, এবং হোয়াইট হাউসে অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট এসে বসে বলছে বাংলাদেশ জঙ্গিবাদ, বাংলাদেশে খালিফাত প্রতিষ্ঠা হয়েছে, ক্যান উড ইউ স্যাংশন অন বাংলাদেশ, আই মিন ইম্পোজ স্যাংশন অন বাংলাদেশ, ক্যান ইউ ইমাজিন দিস? এরা বাংলাদেশ, এরা আওয়ামী লীগের, এবং এরা আসবে আগামীতে বাংলাদেশে যদি আপনার কখনো ক্ষমতার পরিবর্তন হয় এবং শেখ হাসিনার কখনো সুযোগ আছে আসে, লেডিস এন্ড জেন্টলম্যান। এখন কল্পনা করতে পারেন, এবং এই আমেরিকান এম্বাসি, আমেরিকান যে মানে যিনি চার্জে আছে বর্তমানে, আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার, উনাকে গিয়ে পায়ে ধরে সালাম করেন আপনারা, কেউ পাইলে সালামটা দিয়ে আমার পক্ষ থেকে দেন, আসলে আমরা সবাই গিয়ে সালাম করি, কারণ এরা আমাদের দেশটাকে বাঁচিয়ে দিয়েছে। গতকালকে স্টেট ডিপার্টমেন্টের স্পোকসপারসন মিস ব্রুস, উনি বাংলাদেশটাকে বাঁচিয়ে দিয়েছেন। মূলত উনার মন্তব্যটা, উনি যে বাংলাদেশটাকে রক্ষা করেছেন এবং যে স্টেটমেন্টটা দিয়েছেন, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। এটার কারণে একটা ইস্যু মাটি চাপা দেওয়া গেছে, সেটা কোনটা? সেটা হলো আপনার যে মাইনরিটি ইস্যু। এখন রয়েছে খালিফাত বাস টেরোরিজমের, এটাও মোটামুটি উনি বলে দিয়েছেন একটা উদাহরণ। এখন এটাকে চ্যালেঞ্জ করতে হবে অন্যভাবে। আজকে যে অবস্থা চলছে, আমি বিশ্বাস করেন আপনাদেরকে, আমি কয়েকদিন লাইভ করেছি, বলেছি চুপ্পুকে রাখেন না। আমি এই জন্যই বলছিলাম, এই জন্য না যে উনি থাকলে উনি আওয়ামী লীগের, এই জন্য বলছিলাম যে তাদের মানসিক বুস্ট, এবং এই যে আওয়ামী লীগ বলে ফিরবে, এই করবে, কোন জায়গা থেকে বলে? বিকজ দে নো দ্য টু মেইন পোস্টস is under their captivity, or which are those two, president and সেনাবাহিনী প্রধান। কিন্তু প্রেসিডেন্টকে সরালে কি হতো? সব সমস্যার সমাধান হয়ে যেত, রাইট? কিন্তু ট্যামি ব্রুস, ইয়েস, আপনার এই প্রেসিডেন্টকে সরালে সব সমস্যার সমাধান হয়ে যেত, কারণ জেনারেল ওয়াকারের বস হচ্ছেন প্রেসিডেন্ট। আজকে তারা দুইজন যখন ঐক্যবদ্ধ হবে, তারা দিনের রাতে কাজ করে যাচ্ছেন। এজন্য তো সরকারের এত প্রচেষ্টার ফলে আইন শৃঙ্খলার উন্নতি হয় না। ওয়াই? বিকজ তারা চান না সেনাবাহিনীর যৌথ অভিযান চলার পরেও দেশে খুন খারাপি হয়, ডাকাতি হয়, চুরি চামারি হয়, দর্শনের উৎসব করা যাচ্ছে তারা। যদিও দর্শনের যে দর্শন হয়েছে তার 1,000,000% 1% এখনো হয় না আওয়ামী লীগের তুলনায়। আওয়ামী লীগের বিগত 6 বছরে, লাস্ট 6 ইয়ার্সে 43,000 দর্শনের শিকার হয়েছেন, এর ভিতরে 7,000 চিলড্রেন এন্ড উইমেন। ক্যান ইউ ইমাজিন দিস, লেডিস এন্ড জেন্টলম্যান? এই জায়গায় এসে তারা দর্শন বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, দায় বিএনপি নিতে হবে। এটা বিএনপিকে নিতে হবে কিনা জানি না, তবে কয়েকজন লিডার তাদের নাইভ বিহেভিয়ার, অপরিপক্ষ রাজনীতি, চরম দেশদ্রোহিতার বই প্রকাশ করেছেন এবং দিয়েছেন তারা। আজকে ছাত্রদল, আমি বারবার বলছিলাম জামায়াত বিএনপি, আপনারা নিজেদেরকে ডিসপার্স করবেন না, নিজেদেরকে ব্রেক ডাউন করবেন না, প্লিজ স্টে টুগেদার। ইয়েস, ইউ মাইট হ্যাভ ডিফারেন্ট আইডিওলজি, ইউ ক্যান ডিফার উইথ ইচ আদার, নট আ প্রবলেম, দেয়ার উইল বি সাম ডিসএগ্রিমেন্টস বিটুইন ইউ এন্ড the other party, but please do not, because your unity is like চীনের প্রাচীর বা চীনের দেওয়াল যাকে আমরা বলি, রাইট? চায়না ওয়াল,
এটা আমরা বলছিলাম, আপনারা এটা শুনেন নাই। একজন আরেকজনের মাংস খাচ্ছেন। পৃথিবীটা the entire country is right now crying for help. Country like Canada is crying for help because of President Trump's tariffs and so on. Germany, entire European Union, can you imagine this? Right now they're crying for help. One person, American administration, everyone is in right now in a hurry, or is in a limbo, or is in a chaos right now. এবং আমাদের যে কোন ঘটনা করতে পারে। We are populous country, and then we have very limited resources. We get to feed entire nation. এবং এই রাজনীতিবিদদের ন্যূনতম ধারণা নেই এই বিষয়টায়। কেন নেই? কমিটমেন্ট নেই তাদের। Why? Because তাদের সন্তানরা বাংলাদেশে থাকে না, এবং এরা লুটপাট এতটা করেছে 100টা জেনারেশন বসে যদি খায়, যারা ক্ষমতায় গেছেন তাদের টাকার কোনোদিন আর শেষ হবে না। আপনি দেখেন জাতীয় পার্টি, ভেরি রিচ একটা পলিটিক্যাল পার্টি, ক্ষমতা ছিল 9 বছর, এত সম্পদ তারা লুটপাট করেছেন যে তাদের আর সম্পদের কোনোদিন অভাব হবে না। যারাই গেছেন তারাই লুটপাট করেছেন। আর আওয়ামী লীগ তো একদম লিমিট ছাড়া লুটপাট করেছে, যা 100 বছর 200 বছর যদি বসে বসে খায়, তারা একটা পয়সা খরচ করে না, প্রতিদিন 100 টাকা খরচ করে কোনো ব্যক্তি আছেন তাদের কয়েকটা জেনারেশন বসে বসে খেতে পারবে। এতটা লুটপাট করেছে এই দেশের উপরে তারা। আজকে এসে লেকচার দিচ্ছেন তারা একে অপরে। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন আমার সমস্যা এই জায়গাতে যে জেনারেল ওয়াকারের সাথে আসিফ, সে একজন এক্সিস্টিং উপদেষ্টা, আসিফ উপদেষ্টা হওয়ার পরে সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রধানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, এখানে এই সম্পর্কটা কিভাবে টিকে থাকবে আমি জানি না। এখন তো একটা ভয়ঙ্কর। এখন আমি জেনারেল ওয়াকারকে বলবো যে আপনি যদি পারেন তাহলে আপনি ইজ্জত মতো এবং জেনারেল ওয়াকারকে সম্মান দিয়ে, যদি উনি চলে যেতে চান, সম্মান দিয়ে ফুল দিয়ে উনাকে দেওয়া উচিত। তারপরে মানে চুপ্পু সাহেবকে, আর যদি জেনারেল ওয়াকার থাকতে চান তবে চুপ্পু সাহেবকে অনতি বিলম্বে ইউ হ্যাভ টু ফোর্স হিম টু রিজাইন, বিকজ হিজ তারকে প্রতিশোধ ধরে রাখা। আচ্ছা ভাই, কিন্তু শুরু থেকে গান সারবাল, আচ্ছা দেশে তা স্বাধীন থাকবে না, ইটস আ ট্রাবল। একটা ট্রেমেন্ডাস অপরচুনিটি আপনারা পেয়েছিলেন দেশটাকে গড়ার, tremendous opportunity, but it's going to be failed. I'm not sure 100%, but look like if we cannot change our position, and if there is no serious reshuffle and actions, we'll be in trouble for sure. That's what I can tell you, ladies and gentlemen. What kind of a meeting of General Wakar held in India? এবং আপনি বলেন যে সেনাবাহিনী প্রধান বলেছেন, ভারতের সেনাবাহিনী প্রধান। আমি কন্টিনিউ জেনারেল ওয়াকারের সাথে কথা বলি বা সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলি। দেখেন, নির্বাচন অনতি বিলম্বে দিতে হবে, রিফর্মস দরকার নাই। কোন জায়গা থেকে আসছে? ভারত থেকে আসছে এটা, এবং এটাই বিএনপি বলতেছে, এটাই জেনারেল ওয়াকার মানে আর্মিরা বলতেছেন, এরাই সবাই বলতেছেন যে রিফর্মস দরকার নাই, উই নিড অ্যান ইলেকশন। এটা আওয়ামী লীগের বক্তব্য। একটা জায়গা থেকে বক্তব্যটা আসছে, এই জায়গাটাতে সবার কাছে এটা পৌঁছেছে। আমরা বলছি নির্বাচন চাই, বাট উই নিড সাম রিফর্মস, বিকজ যদি নির্বাচনই মানে গণতন্ত্রের রক্ষাবচক হয়, তাহলে এই যে 53 বছরের বিশেষ করে শেখ হাসিনার অধীনে এত নির্বাচন হলো, এই নির্বাচন আমাদের সমস্যার সমাধান দিয়েছে না, বরং প্রত্যেকটা নির্বাচন মহাসংকট, হিমালয়ের মতো সংকট বাংলাদেশের আপনার সামনে নিয়ে আসে। ডু দ্য অপোজিট অফ হোয়াটএভার ইন্ডিয়া সেজ। এই জন্য বলছিলাম যে আপনার মুফতি ইব্রাহিম বলেছিলেন, আমি পোস্ট দিয়েছিলাম যে যদি আপনি ইন্ডিয়া যা বলবে তার বিপরীতে আপনাকে চলতে হবে। মুফতি ইব্রাহিম, এটা আমরা বলি, বা উনি বলছেন যে উনি একজন সেলিব্রিটি বক্তা, এর জন্য আমি ওনার নামটা আমি পোস্ট দিয়েছিলাম। ইন্ডিয়া যদি বলে যে বিএনপি ভালো, তাহলে বিএনপি খারাপ, আর ইন্ডিয়া যদি বলে বিএনপি খারাপ, তাহলে বলবেন বিএনপি ভালো। ইন্ডিয়া যদি বলে যে নির্বাচন হবে 1 বছর পরে, তাহলে মনে করবেন নির্বাচন হতে হবে 5 বছর পরে, 10 বছর পরে। ওয়াই? বিকজ ইন্ডিয়া যা বলবে তার বিপরীতে আমাদেরকে হাঁটতে হবে, কারণ এরা কখনো বাংলাদেশের ভালো হয় এমন কোনো কাজ করতে বলবে না, এমন কোনো কাজে সাহায্য করবে না। দ্যাটস দ্য বটম লাইন, এন্ড দিস ইজ ওয়েল এস্টাবলিশড রাইট নাও এন্ড প্রুভড, এন্ড I mean see the facts. This is the reality right now, right? আচ্ছা, এটা কিন্তু রিফর্ম মানে, আচ্ছা, how you remove Tulsi, no, don't worry about that. I mean, she's not our concern, right? She's not our concern. She's the American official, and let her do her job. By reforms মানে হাসিনা সহ বিচার and their election and then election. আমি তো বলছি বিচারিক প্রক্রিয়াটা এখন পর্যন্ত ঠিকমতো ইনিশিয়েট করে নাই। এই মুহূর্তে আমরা যদি এখন যে অবস্থা, আই থিঙ্ক দ্য কারেন্ট গভর্নমেন্ট এনসিপি এখন যে কেউ দেয় নাই, তাই ভাই আমেরিকাকে ম্যানেজ করার উপায় কি? আমেরিকা তো ম্যানেজড, আমেরিকা ম্যানেজ না, আপনি ম্যানেজ করবেন কেন আমেরিকাকে? আমেরিকা ম্যানেজ হলো না, কালকে যে বক্তব্য দিয়েছে পৃথিবীতে এই কথাগুলো আনতে পারবেন? আপনি মনে করেন ম্যানেজ না হলে? আপনি জানেন না ভাই, এটা কি বলেছেন উনি? দেশটাকে বাঁচিয়ে দিয়েছেন, বাংলাদেশটাকে 18 কোটি বা 40 কোটি মানুষকে উনি বাঁচিয়ে দিয়েছেন। বলছি তো, আপনি মিস টামি ব্রুসকে যদি পান, আপনারা আসেন আমাদের সাথে, আমরা সালাম করি গিয়ে বলতো মহিলাকে, যেখানে পাবো এখানে ধরবো, পা ধরবো, কারণ উনি যে কাজটা করেছে আমাদের জন্য, আমি জানি ভবিষ্যতে কি করবে উনি, বাট অন্ততপক্ষে সেদিন যে কাজটা করেছে 2 days ago, ইট ইজ রিমার্কেবল। দেশটাকে বাঁচিয়ে দিয়েছে উনি একটা ভয়ঙ্কর বিপদ থেকে। কল্পনা করি উনি বলতো উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ, বিকজ দ্য ওয়ে বাংলাদেশ মুভিং অন ইজ নট অ্যাকসেপ্টেবল। দ্যাটস ইট। মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।